হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 এর ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো এখন থেকে ভালো করে করো, দেখবে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসছে। সুতরাং প্রশ্নগুলো আর দেরি না করে চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, কেন বলেছেন? ভালো করে করবে। দেখো, বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণটা কি? বলছে ফ্রান্সের প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত। সেই জন্য। আর কি কারণ? না, ফরাসি সমাজের অধিকারভোগী শ্রেণী যাজক ও অভিজাতরা ছিলেন অধিকাংশ জমির মালিক, কিন্তু এজন্য তারা কোনো কর দিতেন না। অপরদিকে অধিকারহীন শ্রেণীর দরিদ্র কৃষকদের সমস্ত কর কি করতে হতো? দিতে হতো। সেজন্যই কিন্তু ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। ঠিক আছে। এরপরে প্রশ্ন, টেইলি কি? দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম হচ্ছে টেইলি। টেইলি হলো ভূমিকর বা সম্পত্তি কর। এই কর ফরাসিদের সম্পত্তি অনুরোধে ধার্য করা হতো, কিন্তু বাস্তবে মধ্যবিত্ত ও দরিদ্র কৃষকদের এই কর দিতে হতো। তারপর রয়েছে ক্যাপিটেশন কি? দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম হচ্ছে ক্যাপিটেশন। ক্যাপিটেশন হলো উৎপাদন কর। এগুলো কিন্তু খুব ভালো করে করবে, এই করগুলো। ঠিক আছে। ফরাসিদের উৎপাদনের উপর এই কর ধার্য করা হতো। বাস্তবে যাজক ও অভিজাতরা এই কর প্রদান থেকে অব্যাহত পেতেন এবং ফ্রান্সের সাধারণ জনগণকেই তা দিতে হতো। এরপরে প্রশ্ন, ভিংটিয়েমে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম হলো ভিংটিয়েমে বা ভাতিয়াম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর ধার্য আয়কর, যা মূলত কৃষকরা প্রদান করত। মোট আয়ের 5% আয়কর হিসেবে দিতে হতো। অভিজাতরা এই করের কিছুটা প্রদান করলেও যাজকরা কিন্তু এই কর প্রদান থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন। 1749 খ্রিস্টাব্দে এই কর ফ্রান্সে চালু হয়। এরপরে প্রশ্ন, টাইথ কি? দেখো, টাইথ হলো ফ্রান্সের প্রচলিত ধর্মকর। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের এই কর দিত চার্চ বা গির্জাকে। উৎপন্ন ফসল 10% ধর্মকর বা টাইথ হিসেবে দিতে হতো। এরপরে প্রশ্ন, করভে বা করভি কি? ঠিক আছে, এটা ভালো করে করবে। আমি এর পরে শোনাচ্ছি না, তোমরা কিন্তু আনসারটা এখান থেকে দেখে নেবে। তারপরে প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কয়টি স্টেট বা সম্প্রদায় বিভক্ত ছিল? বিভাগগুলো কি কি? অথবা বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজগুলো কটি স্তরে বিভক্ত ছিল, সেগুলো কি কি? খুব ভালো করে করবে। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লব জনক কাকে বলা হয়? কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? এরপরে প্রশ্ন, ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? তারপরে প্রশ্ন, লেতর দ্য ক্যাশে কি? এরপরে প্রশ্ন, অ্যাসাইনেট কি? এরপরে প্রশ্ন, জেকোবিন কাদের বলা হতো? বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। সন্ত্রাসী রাজত্ব বলতে কি বোঝায়? সন্দেহের আইন বলতে কি বোঝো? লাল সন্ত্রাস বা রেড টেরর বলতে কি বোঝো? বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, মাস্কাদিন বাহিনী কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? এরপরে প্রশ্ন, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? এরপরে প্রশ্ন, মিরাবো কে ছিলেন? দেখো, উত্তরের সঙ্গে দেওয়া রয়েছে, উত্তর তোমাদের এখান থেকে করে নিতে হবে। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। বড় প্রশ্ন, থার্ড স্টেট বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সারটা দেখে নাও। ঠিক আছে, থার্ড স্টেটটা কি বলতে কি বোঝায়, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, ভালো করে করবে। এটা সঙ্গে থার্ড স্টেজের গুরুত্বটা দেওয়া রয়েছে, এটাও কিন্তু করবে। ঠিক আছে, থার্ড স্টেজের গুরুত্ব। এরপরে বড় প্রশ্ন, ফ্রান্সে কিভাবে জেকোবিন শাসন সূচনা হয়? ফ্রান্সে সন্ত্রাস শাসনের ক্ষেত্রে আর কি উত্থান ও পতন কিভাবে হয়েছিল? এই প্রশ্নটা ভালো করে করবে। তোমাদের যে বাজায় মানে যার যে কোনো রাইটারের বই আছে সেখান থেকে তোমরা কিন্তু অ্যান্সারটা করে নেবে। এরপরে প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তরও দেখে নাও। ঠিক আছে, আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি, তোমরা উত্তরটা কিন্তু পুরোটা দেখে নেবে। ওকে। এরপরে প্রশ্ন, ফ্রান্সে বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও ভালো করে করবে। এর উত্তর তোমাদের কমে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে করে নেবে, অথবা তোমাদের যে লাইটারের বই আছে সেখান থেকেও করতে পারো। বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা শুরু হচ্ছে এখান থেকে এবং এই উত্তরটা শেষ হচ্ছে এই পর্যন্ত। ওকে। এরপরে প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দ 4 আগস্ট কেন গুরুত্বপূর্ণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও ভালো করে করবে। ঠিক আছে, তো এর উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এর উত্তর এই পর্যন্ত শেষ হচ্ছে। ওকে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করো, আর সঙ্গে তোমাদের যে কোনো রাইটার যে সমস্ত বইগুলো রয়েছে, মানে যে রাইটার ইতিহাস বইটা রয়েছে সেটা ভালো করে পড়বে, দেখবে এখান থেকেই কমন পাবে। ওকে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।